আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই এপিসোডে ক্লাস 12-এর মডার্ন ফিজিক্সের অন্তর্গত আলোক তড়িৎ ক্রিয়া এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আলোক তড়িৎ ক্রিয়া আলোচনা করার আগে আমাদেরকে ছোট্ট কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে এই সাবজেক্ট মানে যে চ্যাপ্টারটা সেটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে পড়ে। কোয়ান্টাম ফিজিক্স নতুন একটা কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্সও বলা যায়, তো ব্যাপারটা কি যে আগে বলি মেকানিক্স এটার বাংলা হচ্ছে বলবিদ্যা। এটা দু রকম হয়। এক হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সকে নিউটনিয়ান মেকানিক্সও বলা হয়ে থাকে। নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ এই যে ক্লাসিক্যাল মেকানিক্সে যে বলবিদ্যাটা আমরা অ্যাকচুয়ালি পড়ি, বিভিন্ন পদার্থের গতি, তাতে যে বল, সরণ, ত্বরণ, কার্য, শক্তি, এই জাতীয় জিনিসগুলো আমরা পড়ি, এটাকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স। এবং এটা হচ্ছে ম্যাক্রো বডির ক্ষেত্রে প্রযোজ্য হয়। ম্যাক্রো বডি মানে হচ্ছে যাদেরকে আমরা চোখে দেখতে পাই, যেমন একটা ক্রিকেট বল বা একটা বালির টুকরা, বা আমরা যা বড় বড় যা জিনিস দেখি সেটাকে আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট। আর কোয়ান্টাম মেকানিক্স কিন্তু মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা এই ডাইমেনশনের যে কণাগুলো আছে, পরমাণুর ভিতরে যে ঘটনাগুলো ঘটে, সেটা যে মেকানিক্স দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি সেটাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের কিন্তু বিস্তর পার্থক্য আছে। ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে যেগুলো ব্যাখ্যা করি, ইনফ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা যে জিনিসগুলো ব্যাখ্যা করি সেটা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আসবে না। কিছু কিছু ঘটনা আমরা আলোক তড়িৎ ক্রিয়ায় সেটা আমরা দেখব। তো কোয়ান্টাম মেকানিক্স জানার আগে আমাদেরকে জানতে হবে যে কোয়ান্টাইজড রাশি ব্যাপারটা কি। কোয়ান্টাইজড রাশি এই জিনিসটা কি? তো ভারতীয় যে মুদ্রা, আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি INR, ভারতীয় মুদ্রা আমাদের কি আছে? 1 টাকা। 1 টাকা থেকে আরম্ভ করে আমাদের বর্তমানে 2000 টাকার নোট এবং আমাদের যত টাকা পয়সা যা আছে সব আমরা কিন্তু এটা 1 টাকা হলো। এবার পয়সার হিসাবে আসি। পয়সা আপাতত আমাদের এই সময় পয়সা 50 পয়সা পাওয়া যায়। 25 পয়সা কাজে লাগে না 25 পয়সা, কিন্তু একটা সময় 25 পয়সার অনেক দাম ছিল। আর আমরা ছোটবেলায় দেখেছি 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 3 পয়সাও আমরা দেখেছি। 10 পয়সা ছিল, 25 পয়সা ছিল, 50 পয়সা, তারপরে তো 1 টাকা। তো এই যে 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, এগুলো তো আজকালকার দিনে এই পয়সাগুলোর যাই হোক সেরকম কোনো ব্যাপার নাই, যেজন্য পয়সা তৈরিও আর হয় না। কিন্তু এবার জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে 1 টাকা, আমাদের ডেসিমাল সিস্টেমে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 100 পয়সাকে আমরা বলছি 1 টাকা। তাহলে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মিনিমাম যে কারেন্সিটা সেটা কিন্তু 1 টাকা নয়। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মিনিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 পয়সা। এইবার আমাদের যত টাকাই হোক না কেন সেটা কিন্তু 1 পয়সার গুণিতক। যেমন 1 টাকা 100 পয়সা। এবার আমি যদি বলি যে ধরো 1 টাকা 50 পয়সা, 1.50 রুপিস 1.50, এটার মানে হচ্ছে 1 টাকার জন্য লাগবে 100 পয়সা প্লাস 50 পয়সা, দ্যাট ইজ 150 পয়সা। আবার 1 টাকা 51 পয়সা হতে পারে, 150 পয়সা হতে পারে, 151 পয়সা হতে পারে, 152 পয়সা হতে পারে। তার মানে মিনিমাম যে 1 পয়সা যেটা আমরা বলছি সেটা হচ্ছে ইউনিট। আমাদের ইন্ডিয়ান কারেন্সির ইউনিট হচ্ছে 1 পয়সা। এইবার যত টাকা যত পয়সা যাই থাক সেটা কিন্তু এই 1 পয়সার গুণিতক।
এই জিনিসটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি, মানে সরল গুণিতক, পূর্ণ সংখ্যা গুণিতক। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 150 পয়সা পাওয়া যায়, 137 পয়সা পাওয়া যায়, কিন্তু 137.5 পয়সা কিন্তু পাওয়া যায় না, সম্ভব না। 137 পাবে, 138 পাবে, কিন্তু 137.5 এটা পাওয়া যায় না। যেমন কোনো পরমাণুর নাম্বার অফ ইলেকট্রনস, এটা কিন্তু গোটাকুটি সংখ্যা, 20 হতে পারে, 22 হতে পারে, 23 হতে পারে, কিন্তু 23.5টা ইলেকট্রন, 25টা ইলেকট্রন এরকম পাওয়া যায় না। তাহলে যে রাশিগুলো মিনিমাম একটা রাশির পূর্ণ সংখ্যার গুণিতক, সেই রাশিগুলোকে আমরা বলবো কোয়ান্টাইজড রাশি। যেমন ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, এগুলো কোনোদিনই ফ্র্যাকশনে আসে না, যা হয় সব গোটাগুটি। তাহলে এই জিনিস, তাহলে মিনিমাম যে ইউনিটটা তাকে আমরা বলছি কোয়ান্টাম, আর মিনিমামের পর যেগুলো সরল গুণিতক আসছে সেগুলোকে আমরা বলছি কোয়ান্টা। হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সে আমাদের যে গতিশক্তি, এটাকে আমরা বলবো ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, একটা ইলেকট্রন এর চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এবার হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট এটা একটা শক্তির একক। কি বলছে না, 1 ভোল্ট বিভব পার্থক্য, ধরা যাক এখানে 1 ভোল্ট একটা বিভব পার্থক্য দিলাম, এর মধ্যে যদি কোনো আমি একটা ইলেকট্রনকে ছেড়ে দিই, তাহলে সে যা গতিশক্তি অর্জন করবে বা হ্রাস হবে সেটাকে আমরা বলবো 1 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে ছাড়বো, তাহলে তাই সে যা গতিশক্তি অর্জন করবে বা তার হ্রাস হবে, সেই জিনিসটাকে আমরা বলবো 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি, 1 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্ট। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট, দ্যাট ইজ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ভোল্ট। আর কুলম ইন্টু ভোল্ট মানে কিন্তু জুল, দ্যাট ইজ 1.6 ইন্টু 10⁻⁻19, এটা 19 হবে, 19 জুল। অর্থাৎ দেখা যাবে এই যে 1 ইলেকট্রন ভোল্ট কিন্তু জুলে পরিণত করা হলো, তার মানে 1 ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একক। আচ্ছা, এইবার আমরা ডাইরেক্ট আলোচনাতে ঢুকি, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, যাকে বাংলায় বলছি আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া। আজকের দিনে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি সোলার প্যানেল লাগানো আছে। সোলার প্যানেলে কি হয় না, সূর্য শক্তিকে কারেন্ট ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হয় এবং সেটা একটা ব্যাটারিতে স্টোর করা হয়। রাত্রিবেলা যখন আমাদের আলো প্রয়োজন হয় তখন সেটা সাপ্লাই করা হয়। এটারই প্রিলিমিনারি ব্যাপারটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যখন এটা পরীক্ষা করে দেখা গেছে যে কোনো একটা মেটাল সারফেসের মধ্যে যখন লাইট রে এসে পড়ছে, তখন সেই মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেকশন হচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে। এবার একটা মেটাল সারফেস থেকে আমরা ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রনটাকে আমরা যদি তারের মধ্যে দিয়ে প্রবাহ ঘটাই, তাহলে আমরা প্রবাহ মাত্রা পেয়ে যাব, মানে কারেন্ট ইলেকট্রিসিটি পেয়ে যাব, কারেন্ট আমরা পেয়ে যাব। তাহলে লাইট পড়ছে এবং লাইট এনার্জি কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ ইলেকট্রন ইজেকশন হচ্ছে। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। তো আমরা আলোচনা যত আগাবো আমরা বুঝতে পারবো যে এই যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটনাটা কিন্তু আমাদের এই নিউটনিয়ান মেকানিক্স, মানে যে ক্লাস 11-এ আমরা যে মেকানিক্সটা পড়েছি সেটা দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তার জন্য কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়। কোয়ান্টাম মেকানিক্সের যে ধারণাগুলো, মানে যে জিনিসগুলো ধরেছে বিজ্ঞানীরা, যেগুলো ধরেছেন সেগুলো একটু অন্যরকম, এগুলো আলোচনা করলেই বোঝা যাবে। তার আগে আমি বলি যে ব্যাপারটা কি। আলোক শক্তি, লাইট এনার্জি যখন আসছে, যখন কোনো একটা মেটাল সারফেসে পড়ছে, সেই মেটাল সারফেসে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেগুলোই কিন্তু বেরোয়। এবার সেই ইলেকট্রনগুলো কি হচ্ছে, সেই লাইট এনার্জি থেকে
এনার্জি নিচ্ছে, নেওয়ার পর কিন্তু সে বেরোচ্ছে। এবার মুক্ত ইলেকট্রন ব্যাপারটা কি না, ধরো একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কে কক্ষ, এটা এল কক্ষ, ধরো যাক এটা এম কক্ষ। এম কক্ষে ধরো দুটো ইলেকট্রন আছে ধরে নিচ্ছি। তাহলে এই যে দুটো ইলেকট্রন, এবার এই কক্ষের পর আর কোনো কক্ষপথ নাই ধরে নিচ্ছি। তাহলে নিউক্লিয়াস থেকে এম কক্ষটা সর্বাধিক দূরে, তার মানে নিউক্লিয়াসের আকর্ষণ খুব কম। এবং এটা যদি মেটাল হয় তাহলে পরে এই দুটো ইলেকট্রনকে আমরা অ্যাকচুয়ালি ভ্যালেন্সি ইলেকট্রন, এগুলোকে আমরা মুক্ত ইলেকট্রন হিসেবে গণ্য করতে পারি যদি এটা মেটাল হয়। কারণ মেটালের যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোর এনার্জি একটু বেশি হয় এবং সেগুলো অ্যাকচুয়ালি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, সেগুলো মুক্ত ইলেকট্রনের মতন কাজ করে। ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড সম্বন্ধে আমি আলোচনাটা পরের ভিডিওতে আমি বলে দেবো, আলোচনা করে দেবো। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে লাইট এনার্জি এসে পড়ছে, এই মুক্ত ইলেকট্রনগুলোই কিন্তু ইজেকশন হয়, বেরিয়ে আসে। তো এই মুক্ত ইলেকট্রন বেরোনোর জন্য মুক্ত ইলেকট্রনকে কিন্তু কিছুটা শক্তি লাইট থেকে নিতে হয়, তা নাহলে পরে কিন্তু সে বেরোতে পারবে না। এই মেটাল সারফেস ছেড়ে তো তাকে বেরিয়ে আসতে হচ্ছে। তাহলে যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে সেই ইলেকট্রনগুলোর শক্তি মুক্ত ইলেকট্রনের শক্তির থেকে একটু বেশি। সেই শক্তিটা সে কোথা থেকে পাচ্ছে না, যে লাইটটা এসে পড়ছে সেই লাইট থেকে সে পাচ্ছে। আচ্ছা, এইবার যদি ঘটনাটা কিরকম ঘটছে আমি বলি। পরীক্ষা করে দেখা গেছে যে লাইট ফেলা মাত্রই কিন্তু ইলেকট্রন বেরোচ্ছে, অর্থাৎ লাইট পড়া এবং ইলেকট্রন বের হওয়ার মধ্যে কোনো টাইম গ্যাপ নেই। ঘটনাটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক। অর্থাৎ লাইট এনার্জি, লাইট এসে পড়ছে এবং ইলেকট্রন যে বেরোচ্ছে এর মধ্যে কোনো টাইম ল্যাপস নেই, কোনো টাইম গ্যাপ নাই। কিন্তু নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী আমরা একটা বলতে পারি যে লাইট এনার্জি নিয়ে আসছে, সেই এনার্জিটা ইলেকট্রন গ্রহণ করছে, তারপরে সে মেটাল সারফেস ছেড়ে বেরোচ্ছে। অর্থাৎ এর মধ্যে খুব কম হলেও কয়েক মিলি সেকেন্ড হোক বা মাইক্রো সেকেন্ড হোক একটা টাইম ল্যাপস থাকা উচিত। আচ্ছা, আবার বলছি যে ধরো খুব ক্ষীণ একটা লাইট আমরা ফেললাম, খুব অল্প লাইট আমি ফেললাম, ইলেকট্রন বেরোচ্ছে না। প্রচুর পরিমাণ লাইট ফেললাম, একই কালারের, ধরো একই কালারের প্রচুর পরিমাণ লাইট ফেললাম, তারপরেও ইলেকট্রন বেরোচ্ছে না। কিন্তু আবার পাশাপাশি অন্য কালারের লাইট আমি ফেললাম, খুব ক্ষীণ লাইট ফেললাম, ইলেকট্রন বেরোলো। সেই কালারের আরো বেশি লাইট ফেললাম, প্রচুর ইলেকট্রন বেরোলো। এইটাকে কিভাবে ব্যাখ্যা করবা যাবে? এই জিনিসটাকে কিন্তু নিউটনিয়ান মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা গেল না। অর্থাৎ আমি বলছি যে আমাদের তো 7টা কালার, যেমন ভায়োলেট আর লাস্টে হচ্ছে রেড। ধরা যাক রেড আমি ফেললাম, প্রচুর আলো ফেললাম, রেডে হলো না, কিন্তু ভায়োলেটে অল্প একটু আলো ফেললাম, ভায়োলেটে হয়ে গেল। এটা তো ব্যাখ্যা করা যাচ্ছে না নিউটনিয়ান মেকানিক্স দিয়ে। কারণ নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী আমরা যদি ধরে নিই রেড কালারে, ধরো আমি অল্প আলো ফেলেছি, রেড আসছে, রেড খুব অল্প ফেললাম, তা যে পরিমাণ শক্তি হয়তো সেই পরিমাণ শক্তি নিয়েই আসতে পারলো না। তাহলে এবার কি করলাম, প্রচুর লাইট ফেললাম, তাহলে এবার প্রচুর এনার্জি আসবে। তাহলে ইলেকট্রন যেগুলো আছে সেই প্রচুর এনার্জি থেকে সেই ইলেকট্রনগুলো নেবে, সে শক্তিগুলো নেবে, নেওয়ার পর বের তো হবে, কম বার হোক কিন্তু বের তো হবে। হোয়ারাস যখন আমি ভায়োলেট লাইট ফেলছি তখন অল্প একটু লাইটেই হয়ে যাচ্ছে, এবং ভায়োলেট লাইট যখন আমি বাড়াচ্ছি তখন ইলেকট্রনের পরিমাণ বাড়ছে, অর্থাৎ প্রবাহের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এইটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তো এই যে ঘটনাগুলো যেগুলো হচ্ছে, এটার একটা ব্যাখ্যা বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্সের ধারণা নিয়ে, কোয়ান্টাম মেকানিক্সকে ইউজ করে উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিয়েছিলেন। আইনস্টাইন কি বলেছিলেন? প্রথম আইনস্টাইন লাইটকে কোনো তরঙ্গ হিসেবে ধরেননি। এখানেই হচ্ছে লাইটের যে ডুয়াল ক্যারেক্টার, অর্থাৎ লাইট সেটা আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে আইনস্টাইন ধরেছিলেন যে লাইট হচ্ছে ফোটন পার্টিকেল।
ফোটন পার্টিকেল, অর্থাৎ লাইটকে তিনি কিছু কণার সমষ্টি বললেন, ফোটন কণার সমষ্টি। ফোটন পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স কি না, ফোটন পার্টিকেলের মাস 0, কিন্তু মোমেন্টামটা আছে, অর্থাৎ মাস 0 m0, কিন্তু মোমেন্টাম mv আছে। শুনতে অবাক লাগে, সেটা আমরা পরে দেখাবো যে হ্যাঁ ফোটন পার্টিকেলের মোমেন্টাম আছে। দেখো আইনস্টাইনের একটা ফর্মুলা আছে E = mc², এটা আমরা সবাই জানি। তাহলে m = E/c², এটা বলা যায়। তাহলে এবার ফোটন কণার মাস কিন্তু 0, কিন্তু ফোটন কণার ভরবেগ কত, মোমেন্টাম মানে ভরবেগ কত না m × c। সি কেন বলছি না, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, আর ফোটনের ভেলোসিটি আর লাইটের ভেলোসিটি সেম। তাহলে এম সি কত হচ্ছে, তাহলে এম এর মানটা এখানে বসাই, E/c² × c, দ্যাট ইজ E/c। E/c তো নট ইকুয়াল টু 0। তাহলে ফোটনের ভরবেগ আছে কত, E/c। ফোটনের মাস কত, 0। ফোটনের যদি মাস থাকতো, তাহলে যদি কোনো বস্তু আলোকের মধ্যে নিয়ে আসা হতো, তাহলে তো সেই বস্তুটার ভর বেড়ে যেত, সেটা তো আর হয় না। তাই আইনস্টাইন কি করলেন, আইনস্টাইন প্রথমেই বললেন যে লাইট কিন্তু এখানে, লাইট এই ঘটনাতে আলো কোনো তরঙ্গ হিসেবে আচরণ করছে না, আলো কণা হিসেবে আচরণ করছে। এই কণার নাম ফোটন, যার কোনো ভর নাই কিন্তু ভরবেগ আছে। এইবার উনি যেটা বললেন যে ফোটন কণা যে আসছে প্যাকেট এনার্জি নিয়ে আসছে, এবং এক প্যাকেট মানে ফোটন কণার এনার্জি E = h নিউ হবে। এটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে যে নতুন এনার্জি রিলেশন আমরা পাচ্ছি, E = h নিউ, এটাকে আমরা বলবো নিউ। E = h নিউ। এইচটা কি, প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর নিউ হচ্ছে ওই যে ফোটন পার্টিকেল আসছে তার কম্পাঙ্ক। যে ফোটন পার্টিকেল আসছে তার ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, এই দুই মিলে তৈরি হচ্ছে এনার্জি, E = h নিউ। আচ্ছা, এবার যদি আমরা ইয়েতে চলে যাই, ধরো ওয়েভ হিসাবে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে E = কি, h নিউ, দ্যাট ইজ h × c/λ। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো আমরা পড়েছিলাম v = n ল্যামডা, এটা আমরা পড়েছিলাম, যেখানে n কম্পাঙ্ক ছিল। তাহলে n = v/λ। এবার লাইটের ক্ষেত্রে ভিটাকে আমি বলছি c, আর ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ, এরকম যদি একটা তরঙ্গ নিই, তাহলে এই তরঙ্গের যা দৈর্ঘ্য সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে E = h নিউ, E = hc/λ, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট একটা রিলেশন। এইবার ফটোইলেকট্রিক এফেক্টে এই ফোটনকে আইনস্টাইন কিভাবে ব্যাখ্যা করেছিলেন সেটা আমরা একটু আলোচনা করি। আইনস্টাইন বলেন যে মেটাল সারফেস, একটা মুক্ত ইলেকট্রন বা একটা ইলেকট্রন মেটাল সারফেস থেকে যখন বেরোয়, তখন সে একটা মিনিমাম এনার্জি অ্যাকোয়ার করে। সেই এনার্জিটাকে আমরা বলি কার্য অপেক্ষক। মানে যে মিনিমাম এনার্জি দিলে কোনো একটা ইলেকট্রন মেটাল সারফেসটা জাস্ট ছেড়ে বেরিয়ে আসবে, অর্থাৎ মেটাল সারফেস থেকে সে মুক্ত হবে, তাকে আমরা বলবো কার্য অপেক্ষক। এবং এটা একটা এনার্জি, এবং এই এনার্জিটার মান E0 = h নিউ 0 উনি বললেন। এইবার যে লাইট এনার্জি আসছে, যে লাইটটা আসছে তার এনার্জি অতি অবশ্যই E0 থেকে বেশি হতে হবে। অর্থাৎ যে মিনিমাম এনার্জি দিলে ইলেকট্রনটা ছেড়ে বেরিয়ে যাবে, তার থেকে বেশি শক্তি সম্পন্ন লাইটকে আসতে হবে, তবে ইলেকট্রন বেরোবে। না হলে ওই ইলেকট্রন যদি E<E0 হয়, অর্থাৎ কার্য অপেক্ষকের থেকে যদি কম শক্তি সম্পন্ন কোনো লাইট এসে পড়ে, তাহলে এই ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ করবে না, পুরো
লাইটটা প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে যাবে, ইলেকট্রন বেরোবে না। কিন্তু যদি ই গ্রেটার দেন E0 হয়, তখন E0 পরিমাণ শক্তি ইলেকট্রন গ্রহণ করবে এবং মেটাল সারফেস ছেড়ে বেরোবে। ব্যাপারটা কেমন হলো? আমি যদি একটা দুর্বল আলো নেই এবং আমি যদি প্রচুর পরিমাণ আলো ফেলি, তাহলে পরে তো অনেক এনার্জি বেশি পড়ছে, তখন এনার্জি ইলেকট্রন কেন নিবে না? এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কি বলছে? যে ফোটন কণা হচ্ছে প্যাকেট প্যাকেট এনার্জি নিয়ে আসে। এক প্যাকেটের এনার্জি কত? E=h²। এবার এই যে h²টা যদি ইলেকট্রনের কার্য অপেক্ষকের থেকে বড় না হয়, তাহলে ও যতগুলোই প্যাকেট আসুক না কেন, ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ করবে না, টোটাল লাইটটা বেরিয়ে চলে যাবে। কিন্তু যদি যে ই নিয়ে আসছে সেটা যদি E0 থেকে বেশি হয়, তখন E0 পরিমাণ শক্তি ইলেকট্রন নেবে, নিয়ে মেটাল সারফেস থেকে বেরোবে। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ এই যে ব্যাখ্যাটা দিল, এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এবার আমরা দেখি যে ধরা যাক ই গ্রেটার দেন E0, এটা নিয়ে কোনো একটা লাইট আসলো, তাহলে ইলেকট্রন কত নিল? E0 পরিমাণ শক্তি নিল, ইলেকট্রন নিয়ে বেরোলো। তাহলে বাকি শক্তি কি হচ্ছে? দেখো, ই নিয়ে এসছিল, ইলেকট্রন ওখান থেকে E0 পরিমাণ শক্তি নিয়ে নিল, নিয়ে ইলেকট্রন জাস্ট বেরোলো। বলছে বাকি শক্তি যেটা থাকছে E-E0, সেইটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। অর্থাৎ ইলেকট্রন যে বেরোচ্ছে তার জন্য একটা গতিশক্তি লাগবে। অর্থাৎ বাকি যে এনার্জিটা থাকছে সেটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি যোগান দিবে। E=E0, E-E0 ½ mv²। ই কত? h²। E0 কত? h²0 ½ mv²। তাহলে h² h²0 প্লাস ½ mv²। h²0টাকে অনেকে W0 বলে, বা আমরা বলতে পারি W0 প্লাস EK বলতে পারি। E=W0 প্লাস EK। এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, এটাও আইনস্টাইনের সমীকরণ, এটাও আইনস্টাইনের সমীকরণ। অর্থাৎ এই যে মূল বক্তব্য হচ্ছে এইটা। তার থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা বলতে পারি যে E=h² নিয়ে এসেছিল, h²0 পরিমাণ ইলেকট্রন শোষণ করলো, তাহলে বাকি শক্তি কত থাকলো? h² - h²0। এই যে শক্তিটা, এই শক্তিটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি যোগান দেয়। এটা হচ্ছে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ, আমরা এইভাবে এস্টাবলিশ করলাম। এরপর আলোকতড়িৎ ক্রিয়ার আরও অনেক আলোচনা আছে, তো আজকের এপিসোডে এইটুকু আলোচনা আমি করলাম। এর পরের এপিসোডে আমরা এই সংক্রান্ত আরও অঙ্ক করা, গ্রাফ শেখা, এগুলো আমরা শিখব। আজকে এইটুকুই থাকলো।